নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে ভিডিওর শুরুতেই আপনাদের কাছে প্রতিদিনকার মতন আমার অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওর কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। আজকে আমার ভিডিওর শিরোনাম দেখে আপনারা নিশ্চিতভাবেই আমি জানি বুঝতে পারছেন আমি কি বিষয়ে কথা বলতে যাচ্ছি। খাঁচার তোতারা তাদের বয়ান একই রাখলো। কেন এ কথা বলছি? এই গত 28শে মার্চ হাইকোর্টে বিচারক তীর্থঙ্কর ঘোষের এজলাসে আরজিকর মামলা উঠেছিল। যথারীতি সেখানে সিবিআই বিচারকের প্রশ্নের আগের দিন যে প্রশ্নগুলো করেছিলেন তার উত্তরে বলেছেন যে আমরা যা তদন্ত করেছি সেখানে দেখা গেছে সঞ্জয় রায় একমাত্র দোষী, সেই তদন্তে আমরা সেটা সাব্যস্ত করতে পেরেছি এবং তার যথারীতি শাস্তি হয়েছে, কিন্তু শাস্তিটা আমরা যথেষ্ট মনে করছি না, তার ফাঁসি হওয়া উচিত। দেখুন, এই বক্তব্যে অভয়ার বাবা মা অতি অবশ্যই দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন। আমরা যারা সঠিক বিচার চাই তারা কষ্ট পেয়েছি। আমরা মনে করছি সিবিআই ঠিক কাজ করেনি। কিন্তু একদিক থেকে ভেবে দেখুন, আমরা যে এই চিন্তাভাবনাটা করছি বা এই চিন্তাভাবনা করছিলাম যে হঠাৎ করে সিবিআই হাইকোর্টের বিচারকের কাছে গিয়ে বলবেন যে হুজুর, আমরা যে তদন্ত করেছি, যে তদন্তের ভিত্তিতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, এখন আমরা দেখছি সঞ্জয় রায়ের বাইরেও আরও কিছু লোকজন থাকতে পারে। দেখুন, সেশন কোর্টে এরকম একটা কথা বলে দেওয়ার পরে হাইকোর্টে গিয়ে আরেক রকম কথা বলা কোনোভাবেই সম্ভব ছিল না। কনক্লুশন অফ ট্রায়াল হয়ে গেছে, সঞ্জয়ের শাস্তি হয়ে গেছে। এরপরে সিবিআই যদি গিয়ে বলে যে সঞ্জয়ের বাইরেও হুজুর আরও লোকজন থাকতে পারে, তবে তো সেশন কোর্টের এই যে বিচার প্রক্রিয়া, সিবিআই বা কলকাতা পুলিশের এই যে তদন্ত, সেটাই ফার্স হয়ে যায়, অর্থহীন হয়ে পড়ে। সাথে সাথে সিবিআই যদি একথা কবুল করে তাহলে তো সিবিআইয়েরও মুখ পুড়বে। দেশের প্রধান তদন্তকারী সংস্থা, তারা কি কখনো তাদের তদন্তের গাফিলতির কথা স্বীকার করে মুখ পোড়াতে রাজি হয় কোনো জায়গায়? এখন এই সিবিআইয়ের গাফিলতি পূরণের জন্য কি করা সম্ভব আমার জানা নেই। তবে যেটা মনে হয় যে এই গাফিলতি পূরণটা পুরোপুরি নির্ভর করছে বিচারক তীর্থঙ্কর ঘোষের বিচার প্রক্রিয়ার ওপরে। কেন এ কথা বলছি? তিনি যদি মনে করেন যে কলকাতা পুলিশ বা সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্ত যথেষ্ট নয়, যথোপযুক্ত নয় এবং তা ত্রুটিপূর্ণ, তবে তিনি এই তদন্তের ওপরে যে কোনো সময় বিচার বিভাগীয় তদন্ত যে কোনো বিচারপতির নেতৃত্বে দিতেই পারেন। এ ঘটনা যে আগে ঘটেনি তা নয়। এই অতি সম্প্রতি আমরা দেখেছি আমাদের রাজ্যেই প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় যে প্রথম দিকে তদন্ত হয়েছিল, সেটা হাইকোর্টেরই একজন বিচারপতির একক বেঞ্চে একক কমিটি নির্ধারণ করে সেই তদন্ত করা হয়েছিল। তা যদি হয় তবে সেটা কিন্তু তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে বা এই বিচার প্রক্রিয়ার মোড়টাকেই ঘুরিয়ে দিতে পারে। এখন আমরা যদি ঘটনার পরম্পরাগুলো পরপর সাজাই গত অগাস্ট মাসের 9 তারিখ সকাল থেকে, তাহলে স্বাভাবিকভাবেই এটা মনে হতে পারে যে শুধুমাত্র সঞ্জয় রায়কে দোষী যদি থাকে তাহলে যে ঘটনা পরম্পরাগুলো ঘটেছে সেইগুলো কি ঘটানোর খুব দরকার ছিল? যদি সঞ্জয় রায় একমাত্র দোষী হয় তাহলে তো কলকাতা পুলিশের এই ঘটনাগুলো ঘটানোর কোনো দরকার ছিল না। বা প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ এবং তারপরে ওই অঞ্চলের স্থানীয় যে তৃণমূলী নেতারা, তাদের যে জমায়েত, যে কর্মকাণ্ড, যে তৎপরতা এবং পরবর্তী সময় অভয়ার দেহ নিয়ে তড়িঘড়ি চুরি করা, প্রায় করে পালিয়ে যাওয়া এবং দেহ সৎকার করে দেওয়া যাতে দ্বিতীয়বার ময়নাতদন্তের সুযোগ না থাকে, এগুলোর তো কোনো দরকার থাকতো না, ছিল না। নিশ্চিতভাবেই এখানে এমন কোনো ঘটনা রয়েছে যেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই কাজগুলো করা হয়েছিল, সংগঠিত করা হয়েছিল। আচ্ছা, ঘটনাটা যদি এতই সোজা হতো তাহলে অভয়ার বাবা মা যখন হসপিটালে পৌঁছলেন 9 তারিখে,
তখন তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা কেন করানো হলো? ঘটনার দিন সকালবেলা ওই ঘটনাস্থলে বিভিন্ন জায়গা থেকে এতজন লোককে তাদেরকে কেন জোগাড় করা হলো, হাজির করা হলো? যারা থ্রেড কালচারের সঙ্গে যুক্ত তাদেরকে আনার কি দরকার ছিল? ফলে এই সমস্ত জিনিসগুলো দিক নির্দেশ করে যে এই ঘটনাটা এত সহজ না। এবং কলকাতা সেশন কোর্টের বিচারপতি অনির্বাণ দাস তার রায়ে ছত্রে ছত্রে যেভাবে কলকাতা পুলিশের প্রাথমিকভাবে তদন্ত এবং পরবর্তীকালে সিবিআইয়ের তদন্তের যেরমভাবে বর্ণনা করেছেন, ত্রুটিগুলো তুলে ধরেছেন, সেগুলো থেকে এই ঘটনায় যে তদন্ত আদৌ সঠিকভাবে হয়নি সেটা প্রমাণ হয়ে যায়। কলকাতা পুলিশের ওই টালা থানার এসআই একজন, তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে কবুল করছেন যে তিনি এই অসৎ কাজগুলো করেছেন এবং গর্বের সঙ্গে করছেন, যেটা শুনে বিচারক অনির্বাণ দাস তাজ্জব হয়ে গেছেন। তিনি কবুল করছেন তিনি নিজের ইচ্ছায় এটা করেননি, তার কোনো এক ওপরওয়ালার নির্দেশে তাকে এটা করতে হয়েছে, কিন্তু তিনি সেই নাম আনেননি মুখে। যখন তাকে তার নাম জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি নিশ্চুপ থেকেছেন। আবার বিচারকের রায়ে এটা স্পষ্ট উল্লেখ আছে যে সিবিআই এর পক্ষ থেকে যিনি এই ঘটনার মূল ইনভেস্টিগেশন অফিসার ছিলেন সীমা পাহুজা, যাকে দিল্লি থেকে এই ঘটনার তদন্তের জন্য স্পেশালি পাঠানো হয়েছিল, তিনিও সিবিআই এর পক্ষ থেকে কোনো তদন্ত করেননি। কলকাতা পুলিশ যে তদন্তগুলো করেছে সেই তদন্ত এবং যে সায়েন্টিফিক এভিডেন্সগুলো ছিল সেগুলোকেই ম্যাগনিফাইং গ্লাসের তলায় ফেলে সেগুলোর পর্যালোচনা করে পর্যায়ক্রমে সেগুলোকে সাজিয়ে তারা চার্জশিট পেশ করেছে এবং তদন্ত শেষ করেছে। আচ্ছা, এই আরজিকর হাসপাতালের অতিরিক্ত সুপার যিনি ছিলেন, তিনি এই যে বারবার করে অভয়ার বাড়িতে ফোন করেছিলেন ঘটনার দিন সকালবেলা এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম ভুল খবর দিয়েছিলেন তাদের। প্রথমে শরীর খারাপ, তারপরে আত্মহত্যা করেছে, তারপরে যখন অভয়ার বাবা মা আসলেন তখন দেখলেন তাদের মেয়ে ধর্ষিত হয়ে খুন হয়েছেন, নিথর দেহ পড়ে আছে। তো এই যে তিনি বললেন বারবার করে এই যে অসঙ্গতি, এই অসঙ্গতি নিয়ে সিবিআই কোনো তদন্ত করেনি। ডিএনএ রিপোর্ট যেখানে কন্টামিনেটেড বলছেন, কিন্তু ওখানে একটিমাত্র ডিএনএ পাওয়া যায়নি। ওই ডিএনএ রিপোর্টে 4-5 জনের অস্তিত্ব পাওয়া গেছে। তাহলে পরে বাকি সঞ্জয় বাদ দিয়ে বাকি আর 3-4 জন ব্যক্তি কারা? তাদের শনাক্তকরণের জন্য কতজনের ডিএনএ পরীক্ষা করা হয়েছে? যে সমস্ত ডাক্তার নার্সদের ডিউটি ছিল সেদিনকে রাত্রিরে, তাদের সঙ্গে কথাবার্তা সবার সঙ্গে হয়েছে কিনা ইত্যাদি কিছুই করেননি। এমনকি সাক্ষ্য যাদের থেকে নিয়েছিলেন প্রায় 130-35 জনের থেকে, তাদের সবাইকে আদালতে নিয়ে গিয়ে তাদের সাক্ষ্য নেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ যাদের করেছিলেন, যাদের সঙ্গে কথোপকথন হয়েছে সিবিআই এর, তাদের সবাইকে সাক্ষ্য হিসেবে কোর্টের সামনে দাখিল করেননি। অভয়ার মা, তাকে সাক্ষ্য হিসেবে দাঁড় করাননি। ফলে সিবিআই কোথাও একটা গিয়ে এই ঘটনাটাকে হয় খুব হালকাভাবে নিয়েছেন, তারা কলকাতা পুলিশের তদন্তের ওপর নির্ভর করে সেই তদন্তটাকেই মান্যতা দিয়েছেন। যাদের কাছে আপনাদের কাছে সেশন কোর্টের অনির্বাণ দাসের রায়টা আছে, সেই রায়ের কপি শুধুমাত্র যদি 150 থেকে 152-54 পাতা অবধি পড়েন তাহলে বোঝা যাবে কীরকমভাবে কলকাতা পুলিশ এবং সিবিআই এই তদন্তকে খুন করলো। এবং অনির্বাণ দাসের রায়ের থেকে এটা পরিষ্কার যে এই ঘটনায় যথাযথ তদন্ত হয়নি, কিন্তু তার মানে এই নয় যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ থেকে তাকে মুক্ত দেওয়া যায়, ফলে তার শাস্তি হয়েছে। কিন্তু বাকি কারা? এই বাকি কারার প্রশ্ন তখনই আসতে পারে যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলাটায় সেশন কোর্টের জাজের যে রায়, সেই রায়ের পরিপ্রেক্ষিতে তার উল্লেখিত যে সমস্ত কথা রয়েছে সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে তদন্ত বা এই বিচার প্রক্রিয়াকে কিভাবে পরিচালনা করছে তার উপরে, এবং সর্বোপরি তিনি কোনো রকম পুনঃতদন্ত বা কোনো রকম বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিচ্ছেন কিনা তার উপরই নির্ভর করছে এই মামলার আগামী ভবিষ্যৎ। কারণ বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে মামলা, সিবিআই যেরকমভাবে তাদের বক্তব্য পেশ করতে চাইছে
তারা পরিষ্কার সেশন কোর্টে যা বক্তব্য রেখেছেন সেই বক্তব্যতেই এখনও স্টিল স্ট্যান্ড আছেন। ফলে এই ঘটনায় আসল অভিযুক্ত যারা এই ঘটনার সঙ্গে বা ঘটনার পরিকল্পনার সঙ্গে যুক্ত, তাদেরকে তাদের নাগাল পেতে গেলে বিচারপতির বিচার প্রক্রিয়ার কী পদ্ধতিতে তিনি করছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই বিচারপতি বেশ কিছু প্রশ্ন সিবিআইয়ের কাছে রেখেছেন। আগামী 23শে এপ্রিল এই ঘটনার আবার শুনানি আছে এই মামলার। সেদিনকে নিশ্চিতভাবেই সিবিআইকে আরও কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে বিচারপতির, এবং আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী দিনে এই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের সামনে আনার জন্য বিচারক কী রায় দেন। আজ এখানেই শেষ করছি। আপনারা আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানান। নমস্কার, ধন্যবাদ।